পর্যবেক্ষক পাঠাবে ইইউ। বিএনপির সঙ্গে বৈঠকে সুষ্ঠু ভোটের আশা। এখনই নির্বাচনী দায়িত্ব ইসিকে বুঝিয়ে দেওয়ার আহ্বান আমির খসরুর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে শেষ মুহূর্তের দর কষাকষি। 2 দিনের মধ্যে সরকারকে সুপারিশ দিতে চায় ঐকমত্য কমিশন। 15 অক্টোবর সইয়ের আশা। গুমের 2 মামলায় শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাকরি থাকছে না অভিযুক্ত সেনা কর্মকর্তাদের, দ্রুত বিচার দাবি। নাজুক মহাসড়ক পরিদর্শনে গিয়ে 3 ঘন্টা যানজটে আটকা সড়ক উপদেষ্টা। মোটরসাইকেলে গেলেন আশুগঞ্জ, দুষলেন ট্রাফিক বিভাগকে। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। খুলনার দাকোপে গ্রামের পর গ্রাম প্লাবিত। ধলেশ্বরী স্রোতে সেতু সংযোগ সড়কে ধস। টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 5 ইউনিয়ন। জনপদের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। তফসিল ঘোষণার অপেক্ষা না করে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব এখনই ইসিকে বুঝিয়ে দেওয়ার পক্ষে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানান, ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার সকালে বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। বিএনপির এই নেতা আরও জানান, অপেক্ষা না করে এখন থেকেই নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে ইসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। এখন থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত। প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশের কিছু নেই। বাংলাদেশে কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের জনগণের কাছে নিয়ে যেতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 10 অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় ঐকমত্য কমিশন, আর 15 তারিখের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে 5ম দিনের আলোচনার শুরুতে একথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, ঐকমত্য হওয়া গণভোটে নোট অফ ডিসেন্ট থাকা বিষয় সংযুক্ত করতে চায় কমিশন। বৈঠকের বিরতিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অনেকে নির্বাচন পেছাতে নতুন নতুন দাবি সামনে আনছেন, আর কমিশনকে রেফারির ভূমিকা নিয়ে সনদ চূড়ান্ত করতে আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর। কিছু দিক আছে যেগুলো আমরা আজকে আলোচনা করে নিষ্পত্তি জানাই এবং আমি মনে করি যে আমাদের এই প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতের জায়গায় আসতে পেরেছি। 10 তারিখের মধ্যে আমরা এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আগামী 15-16 তারিখের মধ্যে যাতে একটা আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান আমরা করতে পারি। যেহেতু ঐকমত্য করাতে পারছেন না, 2 পক্ষে যুক্তি আছে, আপনারা মাঝখানে রেফারির ভূমিকা হিসাবে যে কোনো একটা সিদ্ধান্ত জানিয়ে দেন। বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে, তো কিন্তু আবার
অফিসিয়ালি নোট অফ ডিসিশন দিচ্ছেন, তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না। জাতিকে পরিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের পরে যদি ঐক্যমত্য কমিশন আর কোনো সভা ডাকে, তাহলে 12 দলীয় জোটের পক্ষ থেকে আমরা আর কোনো সভায় যোগদান করব না। গুমের 2 মামলায় বিচারের মুখোমুখি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক, বিভিন্ন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ 30 জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা পাঠানো হবে বাহিনী প্রধানদের কাছেও। চিফ প্রসিকিউটর জানান, এর মধ্য দিয়ে চাকরি থাকছে না অভিযুক্ত সেনা, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, যাকে হুমকি মনে করতেন তাকেই গুম করতেন শেখ হাসিনা। র্যাবের টিএফআই ও ডিজিএফআইয়ের অধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলে এনে বৈদ্যুতিক শক, উল্টো করে ঝুলিয়ে রেখে মারধর, ঘূর্ণায়নমান চেয়ারে বসিয়ে রাখা সহ বিভিন্ন কায়দায় চলত নির্মম নির্যাতন। বুধবার গুমের 2 মামলায় অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে অন্তত 12 জন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীতে কর্মরত। ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তাও রয়েছেন কয়েকজন। এখানে আসামি করেছে সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে বিভিন্ন বাহিনীর প্রধানের কাছেও। এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। তাজুল ইসলাম বলেন, কোনো বাহিনী নয়, বিচার হচ্ছে শুধু অপরাধে জড়িতদের। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরাই আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন। গুমের মামলার বিচার প্রক্রিয়া শুরুর খবরে এদিন ট্রাইব্যুনালে আসেন ভুক্তভোগীদের অনেকে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ, তা চিরতরে বিলুপ্ত হোক। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। আয়না ঘরে রেখে বিচার করা হোক। আয়না ঘরটা কত কষ্টের, ওইখানে রেখে বিচার করা হোক। যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। নাজুক মহাসড়ক দেখতে গিয়ে 3 ঘন্টা যানজটে আটকে ছিলেন সড়ক উপদেষ্টা। বাধ্য হয়ে মোটরসাইকেলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। যানজটের জন্য দুষলেন ট্রাফিক বিভাগকে। ঢাকা সিলেট মহাসড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন উপদেষ্টা। কোনো গাড়িবহর কিংবা ঘটা করে কোনো আয়োজন নয়। ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে টানা 3 ঘন্টা যানজটে আটকে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অনেকটা বাধ্য হয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে পৌঁছাতে হয় তাকে। বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রবাসী এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে পৌঁছান উপদেষ্টা। সেখান থেকে সড়ক পথে আশুগঞ্জে যান। পরে গাড়ি বহন নিয়ে সরাইল বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়তলা এলাকায় তীব্র যানজটের কবলে পড়েন। মহাসড়ক পরিদর্শন শেষে তিনি জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন 12 কর্মকর্তাকে ঢাকা অফিসে না বসে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে, মানে যেখানে যা করা দরকার, হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে এখানে একটা ফ্লাইওভার করতে হবে। তো আমরা এই ফ্লাইওভারের জন্য ডিজাইন করার জন্য, এটার জন্য অর্থ সংস্থানের জন্য, এটার জন্য প্রকল্প প্রস্তুত করার জন্য আমরা করতেছি। 2020 সালে 3টি প্যাকেজে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতায় কয়েক দফা পিছিয়ে যায়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে লোকালয়ে ঢুকছে পানি। খুলনার দাকোপ ঢাকি নদীর বেড়িবাঁধ ভেঙে 4টি গ্রাম তলিয়ে গেছে। এদিকে কুড়িগ্রামে নদ নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ। এরই মধ্যে 3 দিনে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। টাঙ্গাইলে স্রোতের তোড়ে ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়ক। এতে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 ইউনিয়নের লাখো মানুষ।
বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। মঙ্গলবার রাতে খুলনার দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ঢাকি নদীর বেড়িবাঁধ ভেঙে 4টি গ্রাম তলিয়ে যায়। স্থানীয়রা জানান, বটবুনিয়া বাজারের পাশে প্রায় 100 ফুট বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে পড়ে। বুধবার সকালে জোয়ারের পানিতে ঘরবাড়ি, গৃহপালিত পশু পাখির খামার, মৎস্য খামার ও ধান ক্ষেত তলিয়ে গেছে। পরে জোয়ারের পানি নেমে যাওয়ার পর প্রশাসনের সহায়তায় স্থানীয়রা বাঁধটি মেরামত করছেন। এদিকে ভয়ালু রূপ নিয়েছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র। কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরীতে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত শতাধিক পরিবার। আমার কিছুই নেই, সবকিছু নদীতে গেছে। টাঙ্গাইলে বাড়ছে ধলেশ্বরীর পানি, স্রোতের তোড়ে ধসে পড়েছে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ব্রিজের সংযোগ সড়ক। এতে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 ইউনিয়নের লাখো মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদিকে সামান্য বৃষ্টিতে জলজটের শিকার মাদারীপুর শহর। রাস্তা, ডাবা, বাড়ি ঘরের তলায় যেতে আছে। যে পরিমাণ বৃষ্টি হয় ওই পরিমাণ পানি ধারণ করার তো তার ক্যাপাসিটি নাই। যেটুকু আছে ওইটুকু নিতে একটু 1-1.5 ঘন্টা টাইম লাগছে পানিটা সরে যেতে। মাদারীপুর পৌরসভায় বসবাস করেন প্রায় 2 লাখ মানুষ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে যেন উৎসব। ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছেন চাকসুর প্রার্থীরা। ভোটের 6 দিন আগে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির ও ছাত্রদল। রাজশাহীতেও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন রাকসুর প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হাস্যরসাত্মক অভিনয় সহ অভিনব পন্থা অবলম্বন করে চাকসু নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। একাডেমিক ভবন, বিভিন্ন অনুষদের আঙ্গিনা, বিশ্ববিদ্যালয় স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো পোস্টারে ছেয়ে গেছে। এর মধ্যে নজর কেড়েছে বাংলা, চাকমা, মারমা ও চাটগাইয়া ভাষায় অভ্যর্থনা জানিয়ে শুভেচ্ছা বার্তার পোস্টার। আছে ইশতেহার ও কিউআর কোডও। সব ভাষার শিক্ষার্থীদের কাছে সহজে পৌঁছাতে এ উদ্যোগ। নিজের পদ আর ভোটারদের আগ্রহকে মাথায় রেখে প্রচারপত্রে বৈচিত্র্য রেখেছেন প্রার্থীরা। অনলাইনেও ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং ও স্ল্যাট শেমিং এর অভিযোগ করেন নারী প্রার্থীরা। বিভিন্ন সাইবার সাইট থেকেও ওনারা বুলিং এর শিকার হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করা। আমাদের ভার্সিটিতে চাকমার, মারমা ভাইয়াপুরা অনেক বেশি, চাটগাইয়া লোকাল স্টুডেন্টরা অনেক বেশি, এইসব ভাইয়াপুরা অনেক বেশি। এই জন্য ওনাদের ভাষা রাখার চেষ্টা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের 6 দিন আগে আলাদাভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ইশতেহার এবং সম্পাদক মণ্ডলী যে পরিকল্পনা নিয়েছেন সবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সেখানে একটা রোড ম্যাপ রেখেছি। এদিকে বুধবার সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন অনেক প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরউদ্দিন আবির, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সহ স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণা চালান। এ সময় সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমাদের যে পরিকল্পনা তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা সেগুলো জানাচ্ছি। প্রশাসন নির্দিষ্ট সময়ে রাকসু বাস্তবায়নের ব্যাপারে বদ্ধপরিকর থাকছে না সেই প্রথম থেকেই, এবং বারবার নির্বাচন পেছাচ্ছে। এটা শিক্ষার্থীদেরকে হতাশ করতেছে। আগামী 15ই অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চাকসু নির্বাচন ও হল সংসদের ভোট হবে। এরপর শুরু হবে গণনা, আর পরের দিন 16ই অক্টোবর হবে রাকসু নির্বাচন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সময় অভিযানের খবরে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের সামনে ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান দোকানিরা। পরে দোকান খুলে অভিযান চালায় প্রশাসন। এ সময় আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি, অতিরিক্ত দাম রাখা সহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও 3টি প্রতিষ্ঠানে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের খবরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এপিক সেন্টারের ওষুধের দোকানগুলোর অনেকে শাটার বন্ধ করে পালিয়ে যায়। পরে দোকান মালিক সমিতির নেতাদেরকে এনে বাধ্য করা হয় ফার্মেসিগুলো খুলতে। বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে আমদানি নিষিদ্ধ ও নিবন্ধনহীন ওষুধ বিক্রি, অতিরিক্ত দাম রাখা সহ বেশ কিছু অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সিলগালা এবং 3টি ফার্মেসিকে 78,000 টাকা জরিমানা করা হয়। এগুলো বৈধ না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্টেড, বাট আমাদের কাছে কোনো লাইসেন্স নাই ওরকম। আর
এটা তো আমরা বিক্রি করি, ডাক্তাররা লিখে বিদায় তো আমরা বিক্রি করি। এর মধ্যে অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিধায় ওষুধ প্রশাসন থেকে নিবন্ধন দেওয়া হয়নি, সেই ওষুধগুলো আমরা এখানে পেয়েছি। অবশ্যই এটি অনেক বড় অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে কর্মকর্তারা বলেন, অনুমোদনহীন এসব বিদেশি ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যেগুলো কিডনি, হার্ট বিকল করে দেওয়া সহ নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের ইনসুলিন যেগুলো অনেক প্রিজার্ভ করে রাখা হয়নি, এগুলো আমরা পেয়েছি। বিদেশি ক্ষতিকর ওষুধ, মোটা তাজা করানোর ওষুধ, তারপরে বিসিজি টিকা সহ আরও প্রায় 15-20 ধরনের ওষুধ তার কাছে আমরা পাই এবং জব্দ করি। অনুমোদনহীন এসব ওষুধ কিভাবে দেশে প্রবেশ করছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মাইলিশ রক্ষায় বরিশালে মেঘনা নদীর 82 কিলোমিটারে প্রথমবার ড্রোনে চলে নজরদারি। ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, যদিও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছে শত শত মাছ ধরার ট্রলার। আর অভিযান পরিচালনাকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে তাদের। শত শত ট্রলার নিয়ে মাছ শিকারে জেলেরা নেমেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে। অথচ প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে শুরু হয় 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। তা উপেক্ষা করেই জাল নিয়ে নদীতে জেলেরা, আর তা ঠেকাতে যৌথ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় বেশ কয়েকজন জেলেকে আটক, জাল ও ট্রলার জব্দ করা হয়। তাদের দাবি, খাদ্য সহায়তা না পেয়ে বাধ্য হয়ে নেমেছেন মাছ শিকারে। আমরা প্যাডের দেন নামছি, আমাদের চাল পাত পাইনি, আমরা এই জন্য নামছি। সরকার চাল দেয় না। প্রথমবারের মতো বরিশালের 82 কিলোমিটার নদীতে ড্রোন নজরদারি চালাচ্ছে মৎস্য অধিদপ্তর। ফুটেজ দেখে দেখে আইনের আওতায় আনা হচ্ছে নিষেধাজ্ঞা অমান্যকারীদের। জেলে শনাক্ত করে তারপরেই মূলত যাইয়া অভিযান পরিচালনা করি। বছরে মূলত 22 দিন প্রজননক্ষম ইলিশ মাছকে ডিম পাড়া দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই 22 দিনই থাকে। এছাড়া আমাদের জাটকার অভিযান হয়। অভিযানে গত 5 দিনে কয়েক দফায় হামলা করে জেলেরা। এতে আহত হন অন্তত 15 জন, আর এখন পর্যন্ত আটক অর্ধশত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ওমানে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল 8 বাংলাদেশের। 5 জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। মাছ শিকার করে ফেরার পথে দুর্ঘটনা, ধারণা স্থানীয়দের। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইইউ। বিএনপির সঙ্গে বৈঠকে সুষ্ঠু ভোটের আশা। এখনই নির্বাচনী দায়িত্ব ইসিকে বুঝিয়ে দেওয়ার আহ্বান আমির খসরুর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে শেষ মুহূর্তের দর কষাকষি। 2 দিনের মধ্যে সরকারকে সুপারিশ দিতে চায় ঐকমত্য কমিশন। 15 অক্টোবর শোয়ের আশা। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়ের।